বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান ডক্টরস অন কল। করোনা সতর্কতা নিয়ে ডক্টর প্লাসের এই ডক্টর প্যানেল। তো আমাদের সঙ্গে আজকে রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর পারিজাত সান্যাল। অনেক অনেক স্বাগত। আমরা এর আগেও অনুষ্ঠান করেছি, আজকেও আমরা ডক্টর সান্যালের সাথে এগিয়ে যাব কথা বলতে বলতে। বিষয়টা হচ্ছে ডক্টর সান্যাল, যে করোনা শব্দটার সঙ্গে আমার মনে হয় এখন মানে ছোট থেকে বড় সবাই পরিচিত, এবং এটা যে একটা বেশ জুজু, এটা ছোট বাচ্চারা বেশ মনে করছে এটা একটা জুজু বুড়ি। বিষয় হচ্ছে করোনা হয়তো পিকটা কমেছে। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা কতটা এখন আশাবাদী হব পিকটা কমার ব্যাপারে, আর কোন ব্যাপারে আমরা একটু সতর্কই বা থাকবো? পিকটা ডেফিনেটলি একটু কমেছে ডিউ টু দ্য লকডাউন আমাদের, কিন্তু ভয়টা কমেনি। ভয় যেটা পাওয়া উচিত আমাদের, সেটা পেতে হবে। কারণ আমাদের থার্ড ওয়েভ বা এই ভাইরাসের জিনস বা জেনেটিক স্ট্রাকচারটা সবসময় চেঞ্জ করছে, আমরা জানি। তো আবার দের ইজ 100% চান্স কি আবার এটা হয়তো ব্যাক করবে উইথ থার্ড ওয়েভ, যেটা অনেক স্টেটে হয়তো এখন শুরু হয়েছে, এবং চান্সেস আছে অবভিয়াসলি যে এই জিনিসটা আরও ভয়াবহ হবে আগেরটা থেকে। ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভটা যেমন আরও বেশি ডেঞ্জারাস ছিল, থার্ড ওয়েভটা চান্সেস মানে এই মুহূর্তে থার্ড ওয়েভে কতটা মানে আশঙ্কিত থাকতে পারে ভারতবর্ষ এবং আমার রাজ্য পশ্চিমবঙ্গ? থার্ড ওয়েভ তো সেট ইন করে গেছে, থার্ড ওয়েভ অনেক জায়গায় আমাদের সেট ইন করে গেছে, দেখা যাচ্ছে। এবার পশ্চিমবঙ্গে যতদিন লকডাউনটা আছে আমরা আশাবাদী হতে পারি যে জিনিসটা কমছে, কারণ লকডাউনটা ইটসেলফ একটা ডিস্টেন্সের কাজ করছে, যেটা মেইন ট্রান্সমিশনের সোর্স, ম্যান টু ম্যান ট্রান্সমিশন, কন্ট্যাক্ট ট্রান্সমিশন, সেটা কমাচ্ছে। কিন্তু সেই লকডাউনটা যখন উঠে যাবে, বা লকডাউনটা এখনই ইনফ্যাক্ট অনেক লুজ হয়ে গেছে, জিনিসটা আবার মানে কতখানি এরপরে কোভিডটা আমরা ইয়ে করতে পারবো, কতখানি আমরা প্রিভেন্ট করতে পারবো, ইট ইজ ডাউটফুল অবভিয়াসলি। আচ্ছা, আমার যেটা আপনার কাছে প্রশ্ন, আপনি যেটা বললেন না যে থার্ড ওয়েভটা এসে গেছে, সেট ইন করে গেছে বেশ কিছু রাজ্যে, তো এই থার্ড ওয়েভের লক্ষণ কি দেখা যাচ্ছে এবং আমরা কিভাবে সেটা থেকে নিজেদেরকে সিকিউর করে রাখতে পারবো? বিশেষ করে থার্ড ওয়েভের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে বাচ্চাদের এটা এফেক্ট করছে বেশি। বাচ্চাদের থার্ড ওয়েভটা আসার চান্স আছে, কারণ করোনা বা কোভিড ভাইরাস যে গ্রুপ অফ ভাইরাসের মধ্যে আছে, তাদের একটা ইনহেরিটেড প্রপার্টি হচ্ছে টু চেঞ্জ ইটস ক্যারেক্টার, সবসময় চেঞ্জ হতে থাকে। এবং নেক্সট যে স্ট্রেনটা হচ্ছে বা এতগুলো স্ট্রেনস হচ্ছে, সেগুলো আরও ইমিউন টু মানে হিউম্যান বিংস, মানে হিউম্যানের মধ্যে ঢুকতে ওদের কাছে আরও সুবিধা হচ্ছে। তো থার্ড ওয়েভ যেটা আমাদের আসবে বা আসতে পারে আর কি, সেই জিনিসটার উপরে এখন কমেন্ট করা ইজ টু আর্লি, কারণ আমরা এখনও খুব একটা গবেষণা বা খুব একটা দেখিনি, তো এটা কনফিউশন ক্রিয়েট করে লাভ নেই। বাট স্টিল আমাদের কেয়ারফুল হতে হবে। এখনই লকডাউন বন্ধ হয়ে গেলে যে ঘুরে বেড়ালাম বা হ্যাঁ, মানে আমি আমার মতো অনেকেই তো বলতে পারি যে আমার ফার্স্ট ওয়েভেও আমি বেঁচে গেছি, সেকেন্ড ওয়েভের পিক নেমেছে, এখনো পর্যন্ত আমি বেঁচে গেছি, টাচউড। তো বিষয় হচ্ছে যে এইরকম আমি খুব মেনটেন করি। কীরকম মেনটেন করি? ধরুন আমি স্যানিটাইজারটা প্রপার ব্যবহার করি, মাস্ক রাস্তায় বেরোলে একদম প্রপারলি মাস্ক পরি। মানে আপনি যদি আমরা যে আগের দিন কাছাকাছি বসেছিলাম তখন আমি কিন্তু মাস্ক পরেই বসেছিলাম। তো আমি চেষ্টা করি যতটা পারি নিজে একা থাকার, এবং বাড়িতে ফিরে সম্পূর্ণ অচ্ছুত হয়ে যাই, মানে একদম সোজা স্নান না করে ঘরে সবার সঙ্গে মিশি না। তো আমি দেখেছি এটা করে আমি কিন্তু ভালো আছি। আর ন্যাচারাল সোর্স অফ ভিটামিন সি, ন্যাচারাল সোর্স অফ জিঙ্ক, আমি এগুলো নিয়ে কিন্তু ভালো আছি। আমি ওষুধ খাইনি, কিন্তু আমি প্রচুর ছোলা সেদ্ধ খাই, ভিজানো ছোলা খাচ্ছি, আলমন্ডস খাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে এরকমভাবে আমি ডায়েটটাকে সাজিয়ে নিয়েছি। তো আমি এটা করে কিন্তু 2 বছর কাটাতে পারি, 1.5 বছর কাটিয়ে দিতে পারলাম। তো এইটাই কি প্রসিডিওর হতে হবে? হ্যাঁ, এটা তো ওয়ান অফ দ্য প্রসিজার। তো অবভিয়াসলি একটা বডি ইমিউন ক্ষমতাটা ভালো করাটা খুবই দরকার, তার সাথে এক্সারসাইজ বা হেলদি ডায়েট অ্যান্ড হেলদি লাইফস্টাইল মেনটেন করা, সেটা তো সব মানে প্রাইমারি সেটা। তার সাথে যেটা আপনি বলছেন প্রিভেনশন, ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক অ্যান্ড স্যানিটাইজেশন, এটা মেনটেন করলে আশা করি আমরা থার্ড ওয়েভ থেকে শরীর রাখতে পারবো। তো আপনারা আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করুন, ফোন নাম্বার যাচ্ছে আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার। আর যেহেতু ডক্টর পারিজাত সান্যাল গাইনোকোলজিস্ট, আমি জানি প্রচুর মহিলা যারা মা হয়েছেন
কিংবা মা হতে চলেছেন, আপনাদের মধ্যে একটা প্যানিক কাজ করছে। বেসিক্যালি আমি শব্দটাকে ইউজ করছি প্যানিক। এই প্যানিকটা কিন্তু মায়েদের মধ্যে কাজ করছে, শুধু মা নয়, দিদিমা এবং ঠাকুমার মধ্যেও করছে, যে তারই বংশের উত্তরসূরি আসতে চলেছে, তো কিভাবে সেটাকে তারা টেক কেয়ার করবেন। তো একজন গর্ভবতী মা কিভাবে নিজেকে এখন কেয়ারে রাখবেন? প্রথমত নিজেকে কনফাইন করে দিতে হবে একটা ঘরের মধ্যে। বাইরে বেরোলে যেটা যতটুকুনি দরকার ততটুকুনি বাইরে বেরোবে, আর না হলে বাইরে বেরোবে না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে এই যে আমাদের অ্যান্টিনেটাল ইনভেস্টিগেশনসগুলো হয়, অ্যান্টিনেটাল আমাদের ডক্টরের কাছে যেতে হয়, এই জিনিসগুলো আমাদের যতখানি হয় ভিডিও কনসালটেশন বা যেটা হোয়াটসঅ্যাপ বা ভিডিও কনসালটেশন বেরিয়ে গেছে, তো সেগুলোর মাধ্যমে আমাদের করতে হবে। হ্যাঁ, কয়েকটা জিনিস আছে যেগুলো ফিজিক্যালি না দেখলে ডক্টররা বুঝতে পারে না, সেই কেসে যেতে হয়। এবং একটা অ্যান্টিনেটাল ভিজিটে একটা মা মিনিমাম একটা ডক্টরের কাছে 10 টাইমস যায়, 10 বার যায়। তো সেটাই যদি আমরা 5 বারও অ্যাটলিস্ট ভিডিও কনসালটেশন বা অন্যান্য ফোনের মাধ্যমে যেটা সেরে ফেলি, তাহলে অ্যাটলিস্ট আমরা নিজেদের এক্সপোজারটা 50% কিন্তু কমিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমাদের করতে হবে। সেকেন্ডলি হচ্ছে বাইরে থেকে আমাদেরকে আলাদা রাখতে হবে, স্পেশালি অ্যান্টিনেটাল মাদার্স, কারণ ওদের মধ্যে আরেকটা বেবি আছে। তো এবার এই জিনিসটা আমরা এখনও জেনে উঠতে পারিনি যে যদি অ্যান্টিনেটাল মাদারের মধ্যে কোভিড যদি হয়, তাহলে এটা বেবির ওপরে কতখানি ক্ষতি করছে। হ্যাঁ, নিশ্চয়ই ক্ষতি করছে, এটা আমরা জেনেছি, যেমন রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা গেছে বেশি একটা নন কোভিড মাদার আর কোভিড মাদারের যে বেবি হয় তাদের মধ্যে রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট, এগুলো বেশি। হ্যাঁ, কিন্তু কোভিডের জন্য মানে মাদার কোভিড আক্রান্ত বলে যে বেবি মারা গেছে সেটা আমরা আপাতত পাইনি এখনো অবধি পাইনি ইয়েতে। যদি মাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে ডেফিনেটলি। কিন্তু ধরুন মায়ের করোনা হলো, সেক্ষেত্রে মায়ের করোনাটা মা হয়তো ডেলিভারির আগে জানতে পারলেন আমি করোনা আক্রান্ত, দেন মা যদি এবার যদি জানে, তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে তার যে হেলথ কেয়ার নিচ্ছে যে ডক্টর আছে তার সাথে কন্ট্যাক্ট করা, যে আমি কোভিড পজিটিভ বা আমি সিমটোম্যাটিক, আমি কি করব। সিমটমস তো আমরা সবাই জানি, তো সিমটোম্যাটিক আমি কি করব। এবার সেই ডক্টরই আপনাকে জানিয়ে দেবে কি করতে হবে। ফার্স্ট অফ অল আপনি 2 to 3 ডেজ আগে যে কোভিড টেস্টটা আমরা করতে মানা করি, মিনিমাম 3 ডেজ ওয়েট করে যেতে বলি। এবার সেই কেসে 3 ডেজ যে আমরা ওয়েট করে যাব, 3 ডেজ মানে এটা নয় যে আমি ঘুরে বেড়াবো, তার সাথে 3 দিন পরে আমি কোভিড করছি, সেটা রিপোর্ট আসছে আরও 1 দিন পরে বা 2 দিন পরে, তো 5 ডেজ আমি ছড়িয়ে বেড়াচ্ছি, তারপরে পজিটিভ এলো আমি ঢুকে গেলাম ঘরে। ওটা কিন্তু দ্যাট ইজ নট দ্য মেথড। আপনার যদি সিমটমস হয়ে থাকে, যদি আপনার সর্দি, কাশি, জ্বর বা জিআই সিমটমস মানে লুজ স্টুল বা বমি এই জিনিসগুলো হয়ে থাকে, তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আপনাকে আইসোলেশন করতে হবে, আইসোলেটেড থাকতে হবে। তার সাথে আপনি কোভিড টেস্ট করালেন এবং তার সাথে কোভিড যে রিপোর্টের জন্য আপনি ওয়েট করলেন। এটা হচ্ছে মায়ের হ্যাঁ। এবার বাচ্চা ডেলিভারির সময় কি কোনো আলাদা টেক কেয়ার করেন? মানে এটা আমি আপনাদের তরফ থেকে জিজ্ঞাসা করছি যে কোভিড মাদার তার বাচ্চার ডেলিভারির ক্ষেত্রে কোভিড মাদারের সিজারিয়ান বেবি, হ্যাঁ, ইলেকটিভ সিজারিয়ান যেটাকে বলছি, কোভিড পজিটিভ হলে, অ্যাসিমটোম্যাটিক হলে আমরা ওয়েট করে যাই কেন? মিনিমাম 10 ডেজ থেকে 17 ডেজ আমরা বলছি ওয়েট করে যেতে। যদি মাদারের কোনো অসুবিধা না হয়, মায়ের বাচ্চা ঠিকঠাক নড়ছে, মায়ের কোনো কোমরবিডিটি নেই, হাইপারটেনসিভ বা সুগার কিছু নেই, সব ভালো আছে, তাহলে উই ক্যান ওয়েট ফর 10 to 17 ডেজ একটা অ্যাসিমটোম্যাটিক মাদারের। যদি অ্যাসিমটোম্যাটিক মাদারের মানে মাদারের কোনো অসুবিধা নেই, কিন্তু তার বাচ্চা যদি কম নড়ে বা তার যদি কোনো আদার কোমরবিডিটি থাকে, যেমন হাইপারটেনশন বা সুগার বা জন্ডিস, অনেক টাইপের জন্ডিস হয়, যেমন জন্ডিস ইন প্রেগনেন্সি বলে একটা আছে, তো এইগুলো যদি হয় তাহলে আমাদের আগে ডেলিভারি করে দিতে হবে। তো সেই কেসে আমরা কোভিড কখন সারবে সেটা ওয়েট করলে চলবে না। আর যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন ইন অবস্টেট্রিক্স, ওটা কোভিড সিচুয়েশনের জন্য উইথহোল্ড করা যায় না, সেটা আমাদের ক্যারি আউট করতেই হবে। হ্যাঁ, ইলেকটিভ কেসেসগুলো আমরা ডিলে করতে পারি, কিন্তু কতদিন ডিলে করব? 17 ডেজ ইজ ওয়ে টু মাচ। আমাদের যে 17 ডেজ প্রোটোকল করেছে, ওয়ে টু মাচ। সেটা কতদিন আমরা ডিলে করব সেটা আমরা কাস্টমাইজ করে নিতে হয় উইথ পেশেন্টস, পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন দেখে। হ্যাঁ, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, ফোন করতে পারেন, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে। ভ্যাকসিনেশন নিয়ে প্রচুর প্রশ্ন আমি জানি যে আমি ভ্যাকসিন নিতে পারবো কিনা, এই প্রশ্নটা আমি আপনাদের হয়ে করে দিই যে ভ্যাকসিন কারা নিতে পারবেন আর কারা পারবেন না। ভ্যাকসিনেশন এখন হচ্ছে যারা প্রেগনেন্ট মহিলা তাদেরকে আমরা বলছি না নিতে বা ওয়েট করে যেতে টিল ফার্দার স্টাডিজ আসুক। আর যারা ল্যাকটেটিং মাদার্স বা যাদের
ডেলিভারি হয়ে গেছে তারা অ্যাট অল কস্ট ভ্যাকসিনস নিতে পারে, কোনো অসুবিধা কিছু নেই তাতে। আর নর্মালি যারা আর কারা মানে ধরুন সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য সবাই নিতে পারে, যাদের কোমরবিডিটি আছে মানে অ্যাজমা আছে বা এদের সবাই নিতে পারে। যারা ব্লাড থিনার্স নিচ্ছে তারা কনসাল্ট উইথ দ্য ডক্টরস, তার ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে নেবে। আমাদের করোনা বিষয়টাকে নিয়ে তো একটা আতঙ্ক তৈরি হচ্ছে, এবং এখন ধরুন এই সেকেন্ড ওয়েভে আমরা বেশ কিছু নাম পাচ্ছি, মিউকরমাইকোসিস, সাইটোকাইন স্ট্রম। যদিও সাইটোকাইন স্ট্রমটা নিয়ে আমাদের একটা মিথ রয়েছে যে করোনা পোস্ট সাইটোকাইন স্ট্রম, তা তো নয়। সাইটোকাইন স্ট্রম তো করোনা ডিউরিং করোনা, ওই যখন করোনা তার নিজেকে ছড়াচ্ছে শরীরে তখনই সাইটোকাইন স্ট্রমের একটা সম্ভাবনা থাকছে, তাই তো? সাইটোকাইন স্টর্মটা একটা জেনারেলাইজড কথা, এটা যে কোনো ভাইরাল ইনফেকশনই হতে পারে। স্ট্রম মানে তো ঝড়, আমরা তো হ্যাঁ, সবাই স্টর্ম। জানি। সাইটোকাইন হচ্ছে একটা হরমোনের মতন কাজ করে, একটা কেমিক্যাল মিডিয়েটর, দিস আর গ্লাইকোপ্রোটিনস, যেটা একটা সেল থেকে বেরিয়ে ইমিউনিটিটাকে মডুলেট করে। মানে একটা শত্রু ঢুকলে যেরকম বেরিয়ে একটা হ্যাঁ ঢাল দিয়ে দেওয়া। কিন্তু সেটা একটা নন স্পেসিফিক, মানে ওটা সবসময় বুঝতে পারে না যে কোনটা শত্রু আর কোনটা নিজের বডি, সেখানেই সাইটোকাইনটা ছড়িয়ে ফেলে। এবার কথা হচ্ছে আগেও যেমন স্প্যানিশ ফ্লু হয়েছিল বা অনেক জায়গায় রিউমেটয়েড, আমাদের যে আর্থরাইটিস আছে, জুভেনাইল আর্থরাইটিস, টিপিক্যালি সাইটোকাইন স্টর্ম ওই ডিজিজগুলোতেও দেখা যায়, দেখা গেছিল। ইনফ্যাক্ট স্প্যানিশ ফ্লু যেটা আমাদের আগে 90s হয়েছিল, তো সেই সময় সাইটোকাইন স্টর্ম ওয়াজ দ্য মেন কজ ফর ডেথ। হ্যাঁ, এবার সেই টাইপেরই এখানে হচ্ছে। এটা টিপিক্যাল না, 5 to 7 days অফ কোভিড ভাইরাস ইনফেকশনের পরে দেখা যাচ্ছে, যখন সাইটোকাইনটা বুঝে যাচ্ছে দ্যাট এটা সাইটোকাইন একটা ইমিউনিটি বা ইমিউনিটি এগেনস্টে একটা সাইটোকাইন সেলসগুলোকে বলছে, মানে সেলসগুলোকে দে আর মডুলেটিং, আর সেই সময় সে কোষগুলোকে বা সেলসগুলোকে ডিস্ট্রয় করছে। তো তার সাথে সাথে নিজস্ব যে সেলস হয় বা আমাদের যে সেগুলোকেও ডিস্ট্রয় করছে, এবং তার জন্য যেটা আমাদের ARDS মানে রেসপিরেটরি ডিস্ট্রেস বা মাল্টি অর্গান ফেলিয়ার, মানে অন্যান্য অর্গ্যানসেও জিনিসটা ফেল করে, তো তার জন্য একটা পুরো মাল্টি অর্গান ডিসঅর্ডার্স বলুন বা একটা সেপসিসের মতন একটা জিনিস তৈরি হয় সাইটোকাইন স্টর্মে। মানে যে মানুষটা অ্যাসিম্পটোমেটিক রয়েছে তার ক্ষেত্রে কিন্তু এগুলো কোনোটাই হচ্ছে না। হ্যাঁ, জেনারেলি হচ্ছে না। 80% সাইটোকাইন স্টর্মে ঠিক হয়ে যায়, 5 to 7 days পরে যেটা হয়। টেলিফোনে মনে হয় একজন বন্ধু আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বলছি যে আমার মেয়ের 1 বছর 8 মাসের একটা বাচ্চা আছে, তো আমার মেয়ে কি টিকা নিতে পারবে, ভ্যাকসিন? আপনার নাম কি, কোথা থেকে আপনি ফোন করেছেন, এটা আমাদের দরকার। হ্যালো, আপনার নাম কি, কোথা থেকে ফোন করেছেন? আমি ছোট জাবিলিয়ার থেকে ফোন করছি, অশোক কুমার দাস। আপনার মেয়ের বাচ্চার বয়স 1 বছর 2 মাস, সে ব্রেস্ট ফিড করে? 1 বছর 8 মাস বাচ্চার বয়স। সে কি বুকের দুধ খায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ে টিকা নিতে পারবে কিনা? ঠিক আছে, সঙ্গে থাকুন। মেয়ের বাচ্চার 1 বছর 8 মাস বয়স, বুকের দুধ খায়। হ্যাঁ, নিতে পারবে। এনি ল্যাকটেটিং মাদার আরামসে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে এটা কিন্তু যে মা সদ্য বাচ্চা জন্ম দিয়ে বুকের দুধ খাওয়াচ্ছেন, যে মার বাচ্চার বয়স 2 বছর বুকের দুধ খাচ্ছে, সবাই হ্যাঁ, নিতে সবাই পারবে, নিতে পারবে। তাই তো? মারা সবাই নিতে পারবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমি অঙ্কিতা বলছি দুর্গাপুর থেকে। বলুন। ম্যাডাম বলছি আমার মেয়ের 2 বছর 10 মাস বয়স, তো যেটা শুনলাম যে বাচ্চা ফিডিং করলে নাকি সেই মাসে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, কে তো বললো? আমি কি ভ্যাকসিন পাবো না? কে বললো? এই মাত্র তো আমরা বললাম, এই মাত্র ডক্টর সান্যাল বললেন। এটা আপনাকে ম্যাম আমি তখন টিভি চালাইনি তো। এটা আপনাকে কে বলেছে যে আপনারা যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা ভ্যাকসিন পাবেন? এটা আপনি কোত্থেকে জেনেছেন? আমাদের ওখানে যে মানে ভ্যাকসিন দিচ্ছেন, আসলে আমি আমার বাপের বাড়িতে নেব, বুঝলেন তো, ওখানে আমার মাকে খবর নিতে বলেছিলাম, আমার মাকে একজন বলেছেন। তো আচ্ছা, আপনাদের সঙ্গে এই থাকুন। আমার বাবা একজনের কাছে খবর নিয়েছেন, তিনি কোনো একটি সরকারি হসপিটালের নার্স, বাবাদের কমপ্লেক্সে থাকে, বাবার সেকেন্ড ডোজ দরকার। তো আমার বাবাকে বলা হয়েছে যে না, এখনও আপনার সময় হয়নি। আমি বাবাকে বললাম ভ্যাকসিনের কম আছে বলে তোমাদেরকে এরকম বলা হচ্ছে, তো আপনাকেও সেটাই করা হয়েছে। ডক্টর সান্যাল মজা করে, কিন্তু এটা খুব সিরিয়াস একটা ইস্যু যে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। জানি না কে ভুল বোঝাচ্ছে, কিন্তু আপনি ল্যাকটেটিং বা ব্রেস্ট ফিড করলে বুকের দুধ যদি খাওয়ান বা যে কোনো না খাওয়ান আপনি নিতে পারেন, প্রোভাইডেড ইউ আর নট প্রেগনেন্ট।
মানে আপনি প্রেগনেন্ট মহিলার টিকা নেবেন না এখনো পর্যন্ত, এটা আমাদের ভারতের স্বাস্থ্য দপ্তর থেকে নির্ধারিত। কিন্তু আপনি বুকের দুধ খাওয়াচ্ছেন মা, আপনি কিন্তু টিকা নিতে পারেন, এবং আপনি দেখুন টিকাটা নিয়ে নিতে পারলে ভালো হয়। কারণ আমার মনে হয় যত বেশি আমরা টিকা নিয়ে নিতে পারবো তত কিন্তু করোনাকে আমরা প্রতিহত করতে আশা পারবো, করা যায়, হ্যাঁ। আশা করা যাচ্ছে। একটা টিকা যখন আমি নিচ্ছি, ফার্স্ট ডোজই ধরুন নিয়েছে, আমারও ফার্স্ট ডোজই হয়েছে সবে, তো এই যে একটা করোনা অ্যান্টিবডি তৈরি হতে কতদিন সময় লাগে একটা টিকা নেওয়ার পরে? মোটামুটি 1 month, 2 weeks to 1 month, 2 weeks to 1 month সময় লাগে, যে 4 উইক। কিন্তু ওটা দুটো ডোজের পরে। ও না, ফার্স্ট ডোজে কিছুই তৈরি হবে না। ফার্স্ট ডোজে একটা ইমিউনিটি তৈরি হয়, একটা আধখাপচারা ইমিউনিটি তৈরি হয়, কিন্তু সেকেন্ড ডোজে যেটা বুস্টার হয় তার 2 weeks পর থেকে ইউ আর প্রপারলি ইমিউনড বলা হয়। তার মানে সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিন নিয়ে নিতে হবে আমাদের, কোভ্যাক্সিনই পাই আর কোভিশিল্ডই পাই, যেটাই পাচ্ছি আমি ওই চয়েসে যাবো না, আমি কোভ্যাক্সিন নেবো, আমি কোভিশিল্ড নেবো, ওই চয়েসে না গিয়ে যেটা পাচ্ছি সেটা নিন এবং সেটা সেকেন্ড ডোজ কমপ্লিট করে ফেলুন, এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, এইবারে আমি চলে আসি যেটা আলোচনাতে আমরা সাইটোকাইন স্টর্মে ছিলাম। এই সাইটোকাইন স্টর্মটা তো আমরা শুধু করোনা বলে নয়, যে কোনো রোগের ক্ষেত্রে এটা অ্যাটাক করতে পারে। মোস্ট কমনলি ভাইরাল রোগে হয়, আর অটো ইমিউন ডিজিজে, যেমন জুভেনাইল আর্থারাইটিস বলে একটা আছে, সেইগুলোতে হয়। সব জিনিসে সাইটোকাইন স্টর্ম জিনিসটা হয় না, কিন্তু এটা খুব কমন, ইটস একদম আনকমন নয়। কিন্তু করোনার জন্যই আমরা শুনতে পাচ্ছি ব্যাপারটা, করোনার ইয়েতে আমরা আরো হাইলাইটেড হয়েছে ব্যাপারটা, কিন্তু আগেও ছিল, এখনো আছে। এটা থেকে বাঁচার আলাদা করে কোনো রাস্তা আছে? ধরুন যারা করোনা আক্রান্ত হলেন, কোভিড পজিটিভ হলেন, তাদের করণীয়টাকে হবে এই সাইটোকাইন স্টর্মটাকে আটকানোর জন্য? কারণ আমি তো জানি না আমার শরীরে সেটা হচ্ছে কি। 70% 80% বডি নিজে মিডিয়েট করে নেয় জিনিসটাকে। এবার 20% যাদের সত্যিকার যদি সাইটোকাইন স্টর্মটা যাদের ক্ষতি করছে, যেমন এআরডিএস বা সিমটমস হচ্ছে, সেইগুলো কেসে আমাদের এখনো রিসার্চ চলছে। যেমন প্লাজমা থেরাপি মাঝখানে এসেছিল, বা ইমিউনোমডুলেটার্স এগুলো এসেছিল, বা স্টেরয়েডস যেগুলো ছিল। তো এই জিনিসগুলো দিয়ে আমাদের এখনো যাতে বডির সেলসগুলো ডিস্ট্রয় না হয়ে যায়, সেটার জন্য আমাদের এখনো রিসার্চ চলছে, আর কয়েকটা ট্রিটমেন্ট আমাদের সাকসেসফুলও হচ্ছে আস্তে আস্তে, কিন্তু ইট উইল নিড টাইম। আচ্ছা, এই মাস্ক পরা, এসিতে থাকা, এগুলো নিয়ে একটা মিথ ঘুরছে, একটু যদি আপনি ক্লিয়ার করেন। মাস্ক পরতেই হবে, কোনটা প্রপার মাস্ক? মাস্ক হচ্ছে N95, আর না হলে 3-ply মাস্ক, যেটা দিয়ে জল পারমিয়েট করবে না, জল যে যাবে না, নিচ দিয়ে যাবে না, সেই টাইপের মাস্ক পরা যাবে। আর কটন মাস্ক যদি পরতে হয়, কটন মাস্ক কমফোর্টেবল, কটন মাস্কের নিচে যেন একটা লেয়ার অফ ওই 3-ply মাস্ক বা যেটা ইমপারমিয়েবল যেটা মাস্ক হয় সেটা যেন থাকে। আর N95 কে আমি মেইনটেইন, ধরুন এত N95 তো কিনে ফেলে দেওয়া যাবে না, আমার সার্জিক্যাল ফেলতেই তো আমাদের রীতিমতো এতটা খরচা হয়ে যাচ্ছে। তো আমি আসবো আলোচনায়, মাস্কটা না আমাদের খুব আলোচনা কম হয়। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি সামনাবাদ থেকে সুভা চক্রবর্তী বলছি। বলুন। হ্যাঁ, বলছি আমার মা কিছুদিন আগে কোভিড হয়েছিল, আমি সেখানে গিয়ে মার 1 সপ্তাহ মতো সেবা করেছি, ঠিক আছে? তারপরে আসার পর আমি একটা কোভিডের কোর্স করেছি। ওষুধের কোর্স করেছেন? হ্যাঁ, ওষুধের একটা কোর্স করেছি। কেন করেছেন? আমার একটু সিমটম লাগছিল, আমার একটু গলা ব্যথা করছিল। আপনি টেস্ট করেননি, এমনি একটা ওষুধ খেয়ে নিয়েছেন? না, টেস্ট করেছিলাম, তখন আমার নেগেটিভ এসেছিল। তারপরেও আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তা আমি একটা কোভিডের কোর্স করে নিয়েছিলাম। আমি ডক্টরকে জিজ্ঞেস করেই করেছিলাম। যাই হোক, তারপরে এখন আমি কি ভ্যাকসিনটা কতদিনের মাথায় নিতে পারবো, আমি সেটার জন্যই জিজ্ঞেস করছি। ভ্যাকসিন আপনি এখনই নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। যদি নেগেটিভ, হ্যাঁ, যদি ওনার কোভিড হয়েও থাকে তাহলে ভ্যাকসিন নিলে যে খুব খারাপ কিছু হবে সেটা নয়, কিন্তু ওর যেহেতু কোভিড নেগেটিভ এসছে রেজাল্টে, সেটা আপনি আইডিয়ালি কোভিড নিয়ে নিতে ভ্যাকসিন নিয়ে নিতে পারেন। আর যদি আপনার কোভিড হয়েছিল সাপোজ, হ্যাঁ, যদি ওর কোভিড পজিটিভ থাকতো, তাহলে আমরা যেটা বলি যে 3 মাস পরে নিতে, কারণ ভ্যাকসিনের দরকার পড়ে না সেই 3 মাস তার জন্য, কিন্তু নিলে অসুবিধা কিছু নেই। দেখা যায় যে কোভিড হয়ে যাওয়ার পরে মাসখানেকের মধ্যে আবার রিপিট অ্যাটাক, খুব রেয়ার, খুব রেয়ার। আমারই খুব পরিচিত একজন তার হয়েছে, আবার রিপিট হলো, মাসখানেক হয়নি, 1 মাস 20 দিনের মধ্যে আবার করে। হ্যাঁ, খুব রেয়ার এই জিনিসটা। এটা কি তার শরীরে একদম ইমিউনিটি নেই বলে? না, সেটা সেই ব্যাপার নয়, কিন্তু স্ট্রেনস বদলাচ্ছে, আমরা জানি না আমার বডি কিভাবে রিঅ্যাক্ট করবে জিনিসটাকে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, আমি একজন হেলথ ওয়ার্কার, আমার নাম বিবিসা চট্টোপাধ্যায়। কোথা থেকে ফোন করেছেন?
আমি শিয়ালদা থেকে ফোন করছি। বলুন। তো ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে। আমি কোভিশিল্ডের 2টো ডোজ হয়ে গেছে আমার কমপ্লিট, এবং সেটা সেকেন্ড ডোজ আমার প্রায় মাসখানেকের বেশিও হয়ে গেছে। আমি তারপরেও কি আমি আইভারমেকটিন একটা করে মাসে মাসে খেয়ে যেতে পারি অ্যাজ এ হেলথ ওয়ার্কার হিসেবে? কাইন্ডলি যদি এই উত্তরটা দেন। গাইডলাইনে এখন আইভারমেকটিনটা উঠে গেছে অ্যাজ এ প্রোফাইল্যাক্সিস, যেটা আমরা আইভারমেকটিন খেতে বলছিলাম মাঝখানে উঠেছিল, সেটা কিন্তু এখন উঠে গেছে। এখনই আইভারমেকটিন খাওয়ার দরকার নেই। আচ্ছা, মাসে মাসে একটা করে খাবার আর প্রয়োজন নেই? বেনিফিট অফ ডাউট, যদি আপনার মনে হচ্ছে খেলে ভালো আছেন তাহলে খেতে পারেন, কিন্তু ইয়েতে কিছু নেই। যেহেতু আমরা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করছি, তো সেহেতু আর কি না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। ওকে ম্যাম, আপনারা ফ্রন্টলাইনে দাঁড়িয়ে কাজ করছেন, আপনারা নিশ্চয়ই প্রপার মেনটেনেন্সের মধ্যেই রয়েছেন, কারণ আমি দেখেছি যে পিপি কিট পরে মানে ভীষণ কষ্ট করে, হ্যাঁ ওই আর কি, অত কষ্ট না। পিপি কিটগুলো আলটিমেটলি একটু ব্রিচ হয়েই যায় ব্যাপারটা। সবসময় সারা মানে নাইট ডিউটি যারা দিচ্ছে বা ইভিনিং ডিউটি যারা দিচ্ছে, তাদের ওই পিপি কিট 8 আওয়ার্স বা 10 আওয়ার্স পরা সম্ভব হয় না। এখন আমরা যেটা দেখি, তো একবার খুলে একটু জল খেলাম বা ইয়ে খেলাম, তো সেখানে ব্রিচটা চলেই আসে ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, আমার যেটা একটু প্রশ্ন, আমি মাস্ক নিয়ে একটুখানি কথা বলে নিই। মাস্কের কথা, যে N95 বা সার্জিক্যাল মাস্ক, N95 ডাক্তাররা বলছেন, এর আগে বলেছেন যে ব্যবহার করলেন 4টে নিলেন বা 3টে নিলেন, একটা নিয়ে ব্যবহার করে এসে স্যানিটাইজ করে প্যাকেটে ঢুকিয়ে রেখে দিলেন, আবার 3 দিন পরে গিয়ে ওটা ব্যবহার করলেন। কিন্তু সার্জিক্যাল মাস্ক তো সেটা সম্ভব নয়, ইউজ অ্যান্ড থ্রো। সার্জিক্যাল মাস্ক ওই রেখে যদি মানে নাও ইয়ে করেন, নাও স্যানিটাইজ করেন, যদি সয়েল হয়ে যায় তাহলে ফেলে দিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু যদি সয়েল না হয়ে থাকে, মনে করুন সাপোজ এই জাস্ট শুকিয়ে গেছে, তাহলে আপনি জাস্ট রোদে রেখে দিলেন ফর 3 to 4 days, তারপরে আপনি আবার ওটাকে করলেন। কেন মানে সাধারণ ধোয়া যাবে না ওইগুলো। হ্যাঁ, ধোয়া তো যাবে না, ধুলে তো উঠে যায় রোয়া, নাহলে ওই অমনি করে করতে হবে, কিছু করার নেই। বা একটা প্যাকেট ছোট ছোট প্লাস্টিকের মতো, যেগুলো ওই জিপার টাইপের, তার মধ্যে রেখে দিলাম, সেখানে আপনি ওই জাস্ট রোদে রেখে দিলাম, তারপরে আবার 3 days বা 4 days পরে ওটাকে আবার রিসাইকেল করা। ভূমিকা কতটা করোনার সাথে ফাইট করার ক্ষেত্রে? ডাউটফুল, কিন্তু অনেকেই রোদ পোয়াচ্ছেন এখন। না, ভিটামিন ডি হবে এদিকে তো ঠিকঠাক। হ্যাঁ, আমি দেখেছি অনেক মানুষকে কি করছে না, একটু রোদ লাগিয়ে করোনা দূরে যাবে নাকি। হ্যাঁ, মানে রোদ লাগাচ্ছি, ভিটামিন ডি পাবো, করোনাকে ভিটামিন ডি এর তো নিশ্চয়ই একটা অ্যাক্টিভিটি রোল আছে, কিন্তু রোদে প্রচুরক্ষণ দাঁড়িয়ে থাকলে একটু ভিটামিন ডি হয়, তার থেকে ভিটামিন ডি ক্যাপসুল খাওয়া বেটার। এটা মানে আমরা বলি আর কি, অতখানি ওই, কারণ ওটাতে এত হার্মফুল ইউভি রেডিয়েশনস আসে উইথ সান রেজ, তো তার থেকে ভালো হয় যদি আমরা ইয়েটা ভালো করে দুধ বা ভিটামিন ডি রিচ যে খাবারগুলো হয়, বা ভিটামিন ডি ক্যাপসুলস যেগুলো হয় 60,000 পর মাসে মাসে যদি খায়, সেগুলো ভালো ইফেক্টিভ। এটা তো গেল। এবারে চলে আসে ধরুন যাদের হেভি পিরিয়ডসের সমস্যা, কারণ যেহেতু আপনি গাইনোকোলজিস্ট, আপনার কাছে এই ধরনের সমস্যা অনেক বেশি আসে। যারা ধরুন প্রচণ্ড পিরিয়ডস নিয়ে ভোগেন, অনেকেই আছে না, একটা ক্রনিক পেট ব্যথা, হেভি ফ্লো, এবং তাদের হিমোগ্লোবিন লেভেলটা অনেক কম, তাদের ক্ষেত্রে করোনায় মানে বিশেষ করে যদি হিমোগ্লোবিনটা কম, তাদের ক্ষেত্রে করোনার ক্ষেত্রে কতটা রিস্ক জোনে রয়েছেন তারা? যাদের হিমোগ্লোবিন কম, তাদের একটা বলা যেতে পারে যে ইমিউনিটিটাও একটু কম কম্পারেটিভলি, কারণ হিম ইজ নিডেড, মানে আমাদের যে হিমোগ্লোবিন ব্লাড হয়, ব্লাড তো অবভিয়াসলি দরকার হয় ইমিউনিটি বাড়ানোর জন্য। তো তাদেরকে আয়রন খান, বা কেন ওদের এত কম হিমোগ্লোবিন? হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, শুধু খালি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হলেই যে আপনার ব্লাড কম হবে সেটা নয়, তার সাথে আলাদা অন্যান্য জিনিসও থাকতে পারে। সে থ্যালাসেমিয়া ক্যারিয়ার হতে পারে, বা অন্যান্য কোনো রোগ আছে, একটা ক্রনিক ইনফেকশন আছে হয়তো, তো সেইগুলোকে রুল আউট করতে হবে। খালি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংকে আমরা করে মানে ওটাকে খালি সাসপেক্ট করে গেলে চলবে না। আর সেইগুলোতে মেনস্ট্রুয়েশন হোক না হোক, আপনি ভ্যাকসিনটা নিতে হবে, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো ম্যাডাম, আমি জয়শ্রী ভট্টাচার্যের কথা বলছি। আমার ডক্টর ম্যাডামের কাছে একটা প্রশ্ন আছে, যে আমার প্রচন্ড সাদা স্টাফ বা হোয়াইটিং ডিসচার্জ হচ্ছে, এবং আমার প্রচন্ড উইক লাগে, এটা কিভাবে স্টপ করবো, মানে কি করে এটা বন্ধ হবে? আর N95 মাস্কটা একবার যদি ইউজ করা হয়, এটা কি রিইউজ করা যাবে না, এটা কি ফেলে দিতে হবে? মানে সেটা, এই দুটো প্রশ্ন আমার আছে। কোথা থেকে ফোন করেছেন? গলফ্রিন থেকে। হোয়াইট ডিসচার্জ হয়। ফার্স্ট N95টা নিয়ে বলে দিই, যেটা আমাদের এখন আজকে টপিক। N95টা আইডিয়ালি একবার ইউজ করে থ্রো করে দেওয়ার কথা, কিন্তু আমাদের যেহেতু এভরিডে পড়তে হয় বা পড়তে হচ্ছে, সেহেতু একটা N95 যদি না সয়েল হয়, মানে নোংরা না হয়,
তাহলে মানে সামনাসামনি দেখতে যদি নোংরা না হয় তাহলে আপনি রেখে দিতে পারেন, ওই 3 দিন 4 দিন পরে আবার ওটাকে রিইউজ করতে পারেন। কিন্তু এটা আউট অফ দ্য বুক, মানে এটা করা উচিত নয়। কিন্তু আমাদের কাছে এভরিডে N95টা জোগাড় করাও সম্ভব হয় না, না একদম না, সম্ভব হয় না। তো এই জিনিসটাও মোটামুটি আপনাদের হেল্প করবে। বা অনেক N95 হয় যেগুলো একটু ভালো কোয়ালিটি, সেগুলো জাস্ট আপনি একটা সাবান জলে চুবিয়ে রাখতে পারেন ফর 3 আওয়ার্স আর 4 আওয়ার, করে আপনি জিনিসটাকে শুকিয়ে দিলেন, কোনো কচলির ব্যাপার নেই, জাস্ট ইয়ে করে ঝুলিয়ে দিলেন, ডিপ করে ঝুলিয়ে দিলেন, 3 আওয়ার্স বা 4 আওয়ার্স রেখে ঝুলিয়ে দিলেন। তো সেটাও কিন্তু ওয়ার্কস, মানে হেল্পফুল হয়। আর ওনার যে হোয়াইট ডিসচার্জের অনেক কারণ আছে, তার মধ্যে হচ্ছে সুগারের ইম্পর্টেন্ট, তারপরে ইনফেকশন হতে পারে, সেগুলোর জন্য একটা কোর্স লাগবে, মানে কোর্স করতে হবে বা ওষুধ লাগবে। তো সেইগুলো থ্রু এই ডিসকাশনস বলা যাবে না, কিন্তু আপনি অবশ্যই কোনো নিয়ারবাই গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন, কারণ আপনাকে হয়তো ফিজিক্যালি দেখতে হতে পারেন, কারণ হোয়াইট ডিসচার্জ অনেক সময় সার্ভাইকাল ক্যান্সার থেকে বা জরায়ুর মুখের ক্যান্সার থেকেও হতে পারে, রেয়ার চান্স কিন্তু হতে পারে। তো তার জন্য অবশ্যই আপনি কোনো গাইনোকোলজিস্টকে ফিজিক্যালি দেখাতে হবে এই জিনিসটা। আর একটা জিনিস বলি, ধরুন যাদের মানে হিস্টেক্টমি হয়ে গেছে, যারা HRT প্রসেসের মধ্যে রয়েছেন, তাদেরও অনেক রকমের ইয়ে দেখা যায়, উপসর্গ দেখা যায়। তো তাদের ক্ষেত্রে যেহেতু তারা HRT প্রসেসে রয়েছেন, তো তাদের ক্ষেত্রে যদি করোনা হয় তখন তারা কি করে ওষুধটা কিভাবে মেনটেন করবেন? হরমোনাল থেরাপি যেটা হয়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, নো ইন্টারফিয়ারেন্স উইথ করোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব। এটা একটা বড় প্রশ্ন যে আমার করোনা হয়েছে, আমি হয়তো সুগারের পেশেন্ট, আমি হয়তো মানে কোলেস্টেরলের ওষুধ খাই, তাহলে কি আমি ওই ওষুধগুলো কন্টিনিউ করব? হ্যাঁ, ওগুলো অবশ্যই কন্টিনিউ করতে হবে, কোনোটা ছাড়ার ব্যাপার নেই। খালি যদি যাদের হার্টের পেশেন্ট হয় বা কোনো ব্লাড থিনার খাচ্ছে, আপনি যদি অনেকগুলো ওষুধ যদি খান আর এবং আপনার যদি কোনো ডাউট থাকে, তো আপনি আপনার নিজের সাথে ডক্টরের সাথে পরামর্শ নেবেন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম, নমস্কার। কে বলছেন? সৌগত বলছিলাম। সৌগত। কোথা থেকে বলছেন সৌগত বাবু? আসানসোল থেকে বলছিলাম। বলুন। বলছি আমার মা 61 ইয়ার্স ওল্ড, আর ওনার ফার্স্ট ডোজ হয়েছে কোভ্যাক্সিন। হ্যাঁ, এখন যেখানে হেলথ সেন্টার সেখানে বলছে কোভিশিল্ড দেবো সেকেন্ড ডোজ, এটা নেওয়া যেতে পারে? কোভ্যাক্সিনের পরে আইডিয়ালি কোভ্যাক্সিনই নিতে হয়, মিক্স করে লাভ নেই। আর যদি কোভিশিল্ড নেওয়া হয়, যদি কোভ্যাক্সিন যদি আর পাওয়া না যায়, কোভিশিল্ড নিলে তারপরে আরেকটা ডোজ আপনাকে কোভিশিল্ডের নিতে হবে, তাহলে কোভ্যাক্সিনটা আপনার কাজ হবে না। মানে কোভ্যাক্সিন ফার্স্ট ডোজ হলে কোভিশিল্ড সেকেন্ড ডোজ কখনোই হবে না, বা কোভিশিল্ড ফার্স্ট ডোজ হলে কোভ্যাক্সিন সেকেন্ড ডোজ হবে না। যে ডোজটা যদি এখন আপনি কোভিশিল্ড নেওয়ার নাকে, তাহলে আবার আপনাকে একটা সেকেন্ড ডোজের জন্য যেতে হবে। একদম খুব পরিষ্কার করে ডক্টর সান্যাল বলে দিয়েছেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন নয়, কারণ এটাই হচ্ছে অনেক জায়গায় এখন, এটা নেই ওটা নেই নাও এরম গোছে চলছে। এটা খুব একটা ওই খেলনা বাটির খেলনা নয় যে একটা ভেঙে গেছে বাটিতে আর একটা নিয়ে বাটিতে ব্যবহার করে নিলাম, নট দ্যাট। আমরা এবারে একটু আসবো হচ্ছে মিউকরমাইকোসিস, এটা নিয়ে আমাদের কথা বলতেই হবে, কিছু করার নেই। কারণ আমার যেটা নিজের মনে হয়েছে ইদানিংকালে মিউকরমাইকোসিস আগে জানতাম না, অনেস্টলি বলছি, কারণ আমরা বিজ্ঞানের ছাত্রছাত্রী নই আর ডাক্তার তো নই মোটে। তো আপনাদের সাথে অনুষ্ঠান করতে গিয়ে এবং সংবাদপত্র থেকে জানছি যে মিউকরমাইকোসিস, তাকে অনেকেই বলছেন ব্ল্যাক ফাঙ্গাস, একদল বলছেন না এটাকে ব্ল্যাক ফাঙ্গাস বলা যাবে না, ব্ল্যাক ফাঙ্গাস আলাদা জিনিস, এটা মিউকরমাইকোসিস। আমার যেটা সাধারণ মানুষ হিসেবে মনে হয়েছে যে এই মিউকরমাইকোসিস আগেও ছিল, এখনো আছে, আমার আপনার বাড়িতে, আমাদের স্টুডিওতে, সব জায়গায় মিউকরমাইকোসিস আছে, তাই তো? এটা আমার নিজের মনে হয়েছে কিন্তু ডক্টর সান্যাল যে এটা রয়েছে। এবারে যখনই আমি করোনা আক্রান্ত হচ্ছি, আমার শরীরের ইমিউনিটি কমে যাচ্ছে, তখন যদি এটা আমার শরীরে কোনোভাবে ঢুকে যায়, সে আমাকে ভয় দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে। বাট যখন নর্মালি এখন আমার শরীরে যদি মিউকরমাইকোসিস ঢোকে, আমার শরীরকে দূর করে বার করে দেবে। ইজ ইট ট্রু অর রং? ইট ইজ ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। মিউকরমাইকোসিস একটা ফাঙ্গাস, যেটা আমাদের নর্মাল ইয়েতেই দেখা যায়, মাঝে মাঝে আমাদের ইনভেড করতেই পারে, কিন্তু আমাদের বডি ইজ ইমিউন এনাফ কি ওটাকে তাড়িয়ে দেয়। কিন্তু কোভিডের সময় যেটা হয়, আমরা স্টেরয়েডস এখন শুনছি কেন? কারণ কোভিডের সময় যেটা হচ্ছে, কোভিডের যে সাইড এফেক্টসগুলো হচ্ছে, আমাদের এই লাংসে প্রবলেম হচ্ছে বা মাল্টি অর্গানে প্রবলেম হচ্ছে, সেগুলোকে আমরা ওভারকাম করার জন্য আমরা স্টেরয়েডস দিচ্ছি, এবং স্টেরয়েডসের জন্য টিপিক্যালি ইমিউন সাপ্রেসড আমরা হয়ে থাকি সেই সময়। অ্যান্ড স্পেসিফিক্যালি যাদের আরও আগে থেকে সুগার আছে বা অন্যান্য কোনো ইমিউনো কম্প্রোমাইজ স্টেটে ওনারা অলরেডি আছেন। তো এইসব কেসে কি হয়, যখন মিউকরমাইকোসিস ঢোকে বা ইনভেড করে, সেই সময় আমাদের বডি সেটাকে তাড়াতে পারে না, এবং সেটা আমাদের এই নাকে বা ইয়ার নোজ থ্রোট এরিয়াতে বা অন্যান্য জায়গাতেও
জিনিসটা ছড়িয়ে পড়ে, যেহেতু আমাদের বডির ডিফেন্স মেকানিজমটা অনেক কমে যায়। সেটা একটা ওয়ান অফ দ্য মেনি কজেস হচ্ছে স্টেরয়েড, কিন্তু স্টেরয়েডটা না দিয়েও থাকা যাবে না, কারণ স্টেরয়েড ইজ দ্য মেইন ট্রিটমেন্ট মডিউল। কারণ যেহেতু এখনো করোনাকে তাড়ানো যাবে এরকম কোনো ওষুধ নেই, হ্যাঁ। যে এই ওষুধটা খাও মানে আমাদের লুজ মোশন হচ্ছে এটা খাও তোমার লুজ মোশন ঠিক হয়ে Exactly, যাবে, হ্যাঁ। কিংবা তোমার বমি হচ্ছে এই ওষুধটা খাও বমি ঠিক হয়ে যাবে, এরকম কোনো নির্দিষ্ট ওষুধ নেই। এক্স্যাক্টলি, তো যার ফলে করোনাটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা তাকে একটা কি বলা হয়, তাকে একটা বাদ দিয়ে ট্রিটমেন্ট করা হয়, তো তার মধ্যে স্টেরয়েডটা ভীষণভাবে। নিতেই হবে। আর একটা হচ্ছে র্যাপিড টেস্ট আর আরটিপিসিআর, এই দুটোর মধ্যে একটা ফারাক দেখা যাচ্ছে, এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন, মানে কারা র্যাপিড টেস্ট করবেন আর কারাই বা আরটিপিসিআর করবেন, বা দুটোই কি করার দরকার আছে? আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে সুদীপ্ত চৌবে বলছি। হ্যাঁ সুজিত বাবু বলুন। ম্যাডাম, আমার ব্লাড অ্যালার্জি আছে, বুঝলেন? মানে এক ধরনের অ্যালার্জি আছে, ব্লাড অ্যালার্জি। মেডিকেল টার্মটা কি ব্লাড অ্যালার্জি? ব্লাড অ্যালার্জি তো কোনো অ্যাজ সাচ অনলি মেডিকেল টার্ম কি? হ্যাঁ, অ্যালার্জি হয় এক ধরনের। না, ব্লাডে কি হয়, মানে ব্লাড অ্যালার্জি বলছেন কেন? ব্লাডে কিছু না, ওটা হচ্ছে আপনার এক ধরনের র্যাশ ছোট ছোট বার হয়, বুঝলেন? সেটা কখন বার হয়? ওই ভুজির ট্যাবলেটটা এখন খাচ্ছি, ওই ট্যাবলেটটা 3-4 দিন খাওয়ার পরে যদি ও বন্ধ করে দিই তাহলে দেখা যায় চুলকায়। কিসের ট্যাবলেট? অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট। হ্যাঁ, কিন্তু আমি ওই জন্য আমি এখনো ভ্যাকসিন নিইনি। আমি কি ভ্যাকসিন নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিন নিতে পারবেন, আপনার অ্যালার্জির সাথে কোনো রিলেশন নেই। হতে পারে হয়তো এটাতে আপনার রিয়াকশন হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে 30 মিনিট ওয়েট করতে হয় ওই জায়গাতে। ওদের সব বন্দোবস্ত থাকে, যদি অ্যালার্জি হয় বা কোনো অ্যানাফাইল্যাকটিক শকও দেখা গেছে, খুবই রেয়ার, তো সেই কেসে ওদের নিতে হতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি নেবেন, না নেওয়ার কিছু নেই এই আমার মনে হয় জিনিসে। আপনি একবার ডাক্তার দেখাবেন, এই কারণে যে আপনি দীর্ঘদিন একটা অ্যালার্জির ওষুধ খেয়ে যাচ্ছেন। অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ কি অমনি অ্যান্টি অ্যালার্জিক দীর্ঘদিন খেয়ে যেতে হয়, যে যদি উনি মানে ঠিকঠাক খেয়ে থাকেন তো। হ্যাঁ, আমার মনে হচ্ছে যেন একটা কোথাও যাকে আমরা যেটাতে ছিলাম, যে এই টেস্টের ব্যাপারটা। র্যাপিড টেস্টের থেকে আরটিপিসিআরটা অবশ্যই বেশি মানে বেশি সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক, কিন্তু র্যাপিড টেস্ট অ্যাজ র্যাপিড টেস্ট বলে যে র্যাপিডটা তাড়াতাড়ি হচ্ছে। এবার কাদের আমরা র্যাপিড টেস্ট করব? যাদের আমাদের রেজাল্টটা তাড়াতাড়ি লাগবে, যেমন এমার্জেন্সি কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট এলো, তাদেরকে ওটিতে তুলতে হচ্ছে, বা কোনো হঠাৎ করে সার্জারি লাগবে, বা র্যাপিডলি আমাদের ওই টেস্টটা জানতে হবে। এক্স্যাক্টলি, কিংবা হয়তো কারো স্ট্রোক হয়ে গেল, হ্যাঁ। এবার কোন ওয়ার্ডে ভর্তি করবো? এখন তো ওয়ার্ডগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করে দিই। একটা আইসোলেশন ওয়ার্ড, মানে যেটা কোভিড পজিটিভ পেশেন্টস যারা থাকছে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে রাখি, আর যারা কোভিড নেগেটিভ তাদেরকে আমরা ইয়েতে রাখি, নর্মাল যে ওয়ার্ডে থাকে। এবার পেশেন্ট ওনার যদি র্যাপিড পজিটিভ আসে, তাহলে উই নো কি ওনার পজিটিভই আছে, কোভিড পজিটিভই আছে, তো তাদেরকে আরটিপিসিআর করার মানে হয় না। কিন্তু যদি র্যাপিড টেস্ট নেগেটিভ থাকে, কিন্তু ওনার সিমটমস যদি থাকে, সব সিমটম যেগুলো কোভিডের সিমটমস থাকে, তাদেরকে কিন্তু আমরা কোভিড পজিটিভ বলেই চলি, এবং তাদেরকেই আমরা আরটিপিসিআর করতে দিই। এবং আর যদি আমাদের হাতে টাইম থাকে, তাহলে আরটিপিসিআরটা ডেফিনেটলি সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিসিটি বেশি র্যাপিড টেস্টের থেকে। তারপরে এটা নিয়ে অনেকের প্রশ্ন যে আমি আরটিপিসিআর এ যাব না আমি র্যাপিডে যাব, মূলত যদি সময় থাকে তাহলে আরটিপিসিআর যাবে। আর অনেকেই আছেন দুটোই হয়তো করছেন, আমি র্যাপিডও করলাম তারপর আবার আরটিপিসিআর। আচ্ছা, একটা মানুষের কোভিড সেরে যাওয়ার পরে কোভিড নেগেটিভ আসতে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে 15 দিনের পর কোভিড নেগেটিভ হচ্ছে, কারোর আবার 40 দিন পর বলছে না কোভিড পজিটিভ। ওটা ডেড ভাইরাসের যে ইয়েগুলো থাকে, ডেড ভাইরাসের যে জিনসগুলো থাকে, সেগুলো মাঝে মাঝে আমাদের যে মেশিন হয়, এটা তো মেশিন রিলেটেড একটা পদ্ধতি, তো সেটা পজিটিভ হিসাবে দেখে। তো সেটা কারোর কেসে কারোর বডি হয়তো ওগুলোকে শেড অফ করে দিতে পারে ইন 10 ডেজ, তাদের 10 দিন পরে হয়তো নেগেটিভ আসবে, আর কারোর বডিতে হয়তো 40 ডেজ থেকে গেল। কিন্তু একটা পেশেন্ট কোভিড পজিটিভ অ্যাসিমটোম্যাটিক হওয়ার পরে 10 দিন পর থেকে শি ইজ নট ইনফেক্টিভ, মানে লোককে ছড়াতে পারবে না। কিন্তু তবুও যারা কোভিড হয়েছে সেও মাস্ক পরবে, আর যার কোভিড হয়নি সেও মাস্ক পরবে। একদম। আমার কোভিড সেরে গেছে মানে আমি মাস্ক ছাড়া গিয়ে আমার বাড়ির লোকের সাথে গল্প করছি, এটা যেন না হয়। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বালুরঘাট থেকে বলছি, সুপ্রীতি ঘোষ। বলুন। হ্যাঁ, বলছি যে আমার মেয়ের হচ্ছে দুটো বাচ্চা, বড় মেয়ের বয়স হচ্ছে 7 বছর আর ছোট মেয়ের বয়স হচ্ছে 6 মাস। ও কি কোভ্যাক্সিন ইনজেকশনটা নিতে পারবে? কি আপনার বাচ্চার বয়স কত? 6 মাস। 6 মাস? হ্যাঁ, 6 মাস। ওনার মেয়ে নিতে পারবে যদি প্রেগন্যান্সি না থাকে,
তাহলে অবশ্যই নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে। প্রেগনেন্ট মাদার যিনি বাচ্চা হবে, যার শরীরের ভিতরে একটা প্রাণ রয়েছে, সেই একমাত্র নিতে পারছে না। হ্যাঁ, আর সেটা এখনো অবধি গাইডলাইনে বেরোয়নি, বাইরের হয়তো দেশে সেটা বেরিয়েও দিয়েও যাবে। দিয়েছে। হ্যাঁ, বাইরের দেশে বেরিয়ে গেছে, কিন্তু আমাদের দেশে এখনো দেওয়া হচ্ছে না। আমাদের দেশের ঠিক আচ্ছা, স্পুটনিক যেটা আসছে এটার সম্পর্কে কতটা আশাবাদী হতে পারি আমরা? বলা হচ্ছে একটা ডোজেই হয়ে যাবে। দেখা যাক। এই ব্যাপারে আমার কমেন্ট করার কিছু নেই। মানে আমার একটা প্রশ্ন যে নিশ্চয়ই এটা আমাদেরও প্রশ্ন। হ্যাঁ। লেট আস সি, কারণ বলছে একটা ডোজই এনাফ। হ্যাঁ, দেখা যাক, সেটা এখন আমি বলতে পারবো না সেটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি সঞ্জয় দত্ত বলছিলাম সল্টলেক থেকে ম্যাম। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু। হ্যাঁ বলছিলাম ম্যাম, অ্যাকচুয়ালি আমার মা এপ্রিল মাসের ফার্স্ট উইকে কোভ্যাক্সিন নিয়েছেন, কোভ্যাক্সিন কোভিশিল্ড নিয়েছে। হ্যাঁ, তো এখন মানে সেকেন্ড ডোজটার জন্য টাইম দিয়েছিল 2 জুন। তো 2 জুন সেন্টারে যাওয়ার পর মাকে বললো যে 84 ডেজ পর আসছে। তো মাকে কি আমি প্রাইভেটে দেওয়াতে পারবো কোভিশিল্ড? আপনাকে 84 ডেজ পরেই যেতে হবে। প্রাইভেটে যান আর গভর্নমেন্টে যান, আপনার পোর্টালই খুলবে না 84 ডেজ আগে। আপনার নামে যখন পোর্টাল খুলতে যাবে সেটা খুলবে না। আপনি বুঝতে পেরেছেন সঞ্জয় বাবু? হ্যালো, কোশ্চেন ছিল। না আপনি বুঝতে পারলেন, ডক্টর সান্যাল কিন্তু উত্তর দিলেন। আপনার মায়ের যখন প্রথম ডোজ দেওয়া হলো তখন একটা আধার কার্ড নাম্বার নেওয়া হয়েছিল, মনে আছে? হ্যাঁ, ওই আধার কার্ড নাম্বারে তো আপনার মায়ের একটা কি বলবো ওটাকে, পোর্টাল বলে তো, হ্যাঁ, একটা ওদের একটা অ্যাকাউন্ট কম্পিউটারে করা হয়েছে। আপনার মায়ের নামে একটা অ্যাকাউন্ট করা হয়েছে আধার কার্ড দিয়ে, ঠিক আছে? যখন সরকার 84 দিন করে দিল তখন অটোমেটিক্যালি ওই অ্যাকাউন্টটা আপনার মায়ের করেনি ম্যাম, এটা করেছিল ইয়েতে 5th উইক করেছিল। আপনার মাকে ওরা 6, আমারও আছে, আমার 11 জুন আছে নর্মাল ওয়েতে, আমি সেকেন্ড ডোজ পাবো, কিন্তু আমি জানি আমি পাবো না। কেন বলুন তো? যখন ওরা দিয়েছিল আমাদের তখন 84 দিনের ওই এটা আসেনি, নোটিফিকেশনটা আসেনি, গাইডলাইনটা আসেনি। 84 দিনটা কদিন আগে এসছে। তো যার ফলে আপনার মায়ের নামে আমার নামে ওই আধার কার্ড নাম্বার দিয়ে যে অ্যাকাউন্টটা করা আছে, যে আমরা ডোজের একটা নিয়েছি, আমাদের নামের পাশে 84 ডেজের পরে যে দিনটা আসছে সেই দিনটা হয়ে গেছে, মানে প্রিন্ট হয়ে গেল। এটা বুঝতে হবে আমাদের। আমরা অনেকেই গিয়ে ভাবছি যে আমাকে তো তখন বলেছিল, আমারই আছে 11 জুন আছে, বাট আমি জানি এটা হবে না, 84 ডেজ করেই আমাকে যেতে হবে। হ্যাঁ, তো বলুন। আর ম্যাম আরেকটা কোশ্চেন ছিল ম্যাম, যে ফার্স্ট ডোজ নেওয়ার পর লাইক 40 ইয়ার্স হোক বা 45 ইয়ার্স হোক, তারা কি মানে ধরুন হচ্ছে ধূমপান বা অ্যালকোহল এগুলো কি করতে পারবে, নিতে পারবে? যেমন সীমিতভাবে নিতে পারবে, ঠিক আছে? এখন না বললে তো হবে না। মানে আপনার যদি অ্যালকোহল নেওয়ার খুব অভ্যেস থাকে তাহলে না নেওয়াটাই মানে কমানোটাই, হ্যাঁ, কিন্তু মানে ভ্যাকসিনের জন্য কমাতে হবে সেটা নয়, ইন জেনারেল কমাতে হবে। হ্যাঁ, তখন একটু হ্যাঁ একটু কম নিতে পারবে। এটা না করলেই ভালো, হ্যাঁ, না করলেই ভালো হয়, অফকোর্স। হ্যাঁ, মানে ওনারা এখন এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে বারবার আসছে, আজকে দিয়ে ফেলেছে ফোনটা, কিন্তু এরকম প্রশ্ন আসছে যে আমি কি অ্যালকোহল নিতে পারবো? হ্যাঁ, প্রথম 10 দিন অ্যাভয়েড করতে বলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যালকোহল নেওয়া বা স্মোক করা এটা কোনোটাই কিন্তু শরীরের পক্ষে ভালো নয় একদম। সুতরাং এটা ডাক্তারের কাছে প্রশ্ন করা মানে তাকে একটু এম্বারেস করে ফেলা, কারণ তিনি কি বলবেন, এটা তিনি কি বলবেন, এটা তো আপনার অভ্যেস। কিন্তু এটা না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আরেকবার আমি ছিলাম যেখানে আলোচনাতেই, আরেকবার আমি চলে যাব সেই মিউকরমাইকোসিস, সাইটোকাইন স্ট্রোক, এগুলো নিয়ে ঘুরে ফিরে আলোচনা হচ্ছে। আমরা রিসেন্টলি একটা পেয়েছি করোনা থ্রম্বোসিস, এটা কাদের মানে একটি মহিলার 41 বছর বয়সী মহিলার পা বাদ চলে গেল গত পরশু দিন কেএসএসকেএম হসপিটালে। এদিকে কোথায় তিনি থাকেন, তার করোনা হয়েছিল, বাড়ি চলে গেছিলেন, তারপর বাড়ি ফিরে যাওয়ার পরে দেখা গেল হাতে পায়ে ক্লট হচ্ছে, ব্লাড ক্লট হচ্ছে, এবং ট্রিটমেন্ট এসএসকেএমে নিয়ে যাওয়ার পরে বললো যে পাটা পুরো পচে গেছে, এবং ছবিতে আমরা দেখেছি যে বিভৎস, মানে একদম কালো হয়ে গেছে গোড়ালির উপর অবধি, এবং তারপর তার পাটা কেটে বাদ গেল। তো এটা হয়তো রেয়ার ঘটনা, কিন্তু তবুও আমার মনে হয় ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা একটা অ্যাওয়ারনেসের কথা বলে রাখা দরকার। এটা সব পুরো কোভিড যাদের হয়েছে তাদেরই ব্লাডের মধ্যে, নট অনলি ডায়াবেটিক, তাদের একটা ভেনাস থ্রম্বোএম্বোলিজমের চান্সেস থাকে, বেড়ে যায়, এবং তার জন্য আমরা প্রোফাইল্যাকটিক লো মলিকুলার ওয়েট হেপারিন যেটা হয় সেটা আমাদের প্রোটোকলে ঢুকে গেছে, সেটা আমরা দিই ওনাদের প্রোফাইল্যাকটিক। এবার যদি ওটাতে
99% কেসেসে আমাদের ভেনাস থ্রম্বোএম্বোলিজমটা হয় না সেটাতে, এটাতে স্ট্রোক বলুন বা ওই যে পায়ে ডিভিটি, ডিপ ভেন থ্রম্বোসিস, এই জিনিসগুলো হতে পারে। এবং সেগুলো 99% কেসে আমাদের প্রোফাইল্যাকটিক, যেটা প্রোফাইল্যাকটিক লো মলিকুলার ওয়েট হেপারিন, এই জিনিসগুলোকে প্রিভেন্ট করে। এবার শি ওয়াজ ওয়ান অফ দ্য আনলাকি আর কি, কিছু করার নেই, হয়েছে, এবং যাওয়ার পরে হয়তো লো মলিকুলার ওয়েটটা কন্টিনিউ করতে হয়। হতে পারে উনি বাড়ি ফিরে গিয়ে হয়তো করেননি, হতে পারে, সেটাই বললাম, সে হয়তো কন্টিনিউ করতে হয় 10 দিন বা 6 সপ্তাহ। এমনিতেই ডায়াবেটিক পেশেন্টদের পায়ের একটা মোর প্রোন, special হ্যাঁ সেটা care গ্যাংগ্রিন, নিতে হয়। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ ওটা গ্যাংগ্রিন হওয়ার জন্য একদম। মানে সুগারের পেশেন্টদের পায়ের একটা টেক কেয়ার নিতে হয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আরে দিদি এটা কমা বলছি, আমি রানাঘাট থেকে বলছি। নাম বলুন। বলছি আমার মেয়ে মঙ্গলবার 8 দিন করোনা হয়েছে, বেরিয়ে গেছে, তো বেশি 10 দিন বোঝা যাচ্ছে। তো এখনো মুখে চাপ নেই, নাকে গন্ধ নেই, তারপরে মাথাটা ভার, গলাটা ভার হয়ে আছে, ওষুধপালা সবই খাচ্ছে। আরেকবার বলুন। হ্যালো, আপনার মেয়ের গত 10 দিন আগে করোনা হয়েছিল, আজকে 10 দিন, হ্যাঁ আজকে কিন্তু পর্যন্ত এখনো নাকে গন্ধ নেই, মুখে টেস্ট নেই। নাক মানে স্মেল পাচ্ছে না, টেস্ট পাচ্ছে না, হ্যাঁ ওষুধ কিছু মানে খাচ্ছে, এমনি গরু ছাগলের মতন খেতে হচ্ছে, মানে কোনো জিনিসের স্বাদ পাচ্ছে না। ওষুধ খাচ্ছে, আর মাথাটা ভার। ওষুধ খাচ্ছে, হ্যাঁ খাচ্ছে, যা যা সব ডাক্তার। রকম খাচ্ছে, অ্যান্টিবায়োটিক যা যা আছে সব খাচ্ছে। আপনার প্রশ্ন কেন এরকম হচ্ছে, তাই তো? হ্যাঁ কোভিড হলে মাথা ভার বলুন বা সোর থ্রোট, গলা ব্যথা, এগুলো কিন্তু হয়। স্মেল নেই, স্মেল নেই, এগুলো তো নর্মাল, মানে এগুলো হয় কোভিডে। উনি বলছেন 10 দিন হয়ে গেল এখনো। হ্যাঁ, এবং এই জিনিসটা রিগেইন করতে বা আসতে অনেকের টাইম লাগে, অনেকের 1 মাস অবধিও টাইম লাগে। তো সেই কেসে ভয় পাওয়ার কিছু নেই। যদি জ্বর না আসে, পালস অক্সিমিটারে SpO2, পালস রেট এগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে তো চিন্তা করতে হবে না, টাইম দিন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যা যা ওষুধ দিয়েছে আপনার ডক্টর, সেগুলো খেয়ে যান। মানে কোভিড হলে আপনার যেমন আমাদের ওষুধের প্রতি সতর্ক হতে হবে, ওষুধটা খেতে হবে, পাশাপাশি অক্সিমিটারের একটা ভূমিকা রয়েছে। হ্যাঁ, মানে এটা কোভিড পজিটিভ হলেই অক্সিমিটারের একটা ভূমিকা হ্যাঁ থাকছে। একদম। কিন্তু মুশকিল হচ্ছে ধরুন যে অ্যাসিম্পটোমেটিক, আমার একটা প্রশ্ন, যে অ্যাসিম্পটোমেটিক তার ক্ষেত্রে তো আমরা পালস অক্সিমিটার বলছি না, তার ক্ষেত্রে আমরা ওষুধ বলছি না, সেই মানুষটা কদিন ক্যারি করবেন এবং সেই মানুষটার কি কোনো ভয় পাওয়ার সম্ভাবনা আছে যে তার ক্ষেত্রে একটা ফ্যাটাল কিছু হয়ে যেতে পারে? আমি জানতাম না, হঠাৎ করে আমার 2 দিনের মধ্যে হয়ে গেল ফ্যাটাল। যারা অ্যাসিমটোম্যাটিক কিন্তু কোভিড পজিটিভ, হ্যাঁ, তারা কিন্তু পালস অক্সিমিটার দেখবে অ্যাসিমটোম্যাটিক হলেও। ঘরে আমি তো জানিই না যে আমি, হ্যাঁ অ্যাসিমটোম্যাটিক কোনো ইয়ে নেই, তো কোনো সিমটম নেই, সেই কেসগুলোতে কোনো যদি এক্সপোজারের হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু তাকে সতর্ক হয়ে যেতে হবে, এটা ইম্পর্টেন্ট। কিন্তু অ্যাসিমটোম্যাটিকও আছে, কোনো অসুবিধা নেই, অথচ তার কোনো কোভিড টেস্ট তো করা নেই অবশ্যই, তার কেসে কিন্তু আমাদের পালস অক্সিমিটার নেওয়ার কোনো মানে নেই, পালস অক্সিমিটার দেখা কোনো মানে নেই, সেগুলোর কোনো নেই, ইয়ে নেই, গাইডলাইন্সে নেই। কিন্তু যাদের কোভিড পজিটিভ কিন্তু অ্যাসিমটোম্যাটিক, তারা অবশ্যই যেন পালস অক্সিমিটার দিয়ে দেখে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, বলুন। আমি আলিপুরদুয়ার থেকে সুব্রত পাল বলছিলাম। হ্যাঁ বলুন সুমন্ত বাবু। বলছিলাম আমার দিদার 65 ইয়ার্স, ঠিক আছে? 65 আপনার দিদার বয়স, তারপরে? ওনার কিডনির সমস্যা আছে, আচ্ছা, ঠিক আছে একটা। তারপরে তো উনি কি ভ্যাকসিন আওতায় পড়বে? উনি ভ্যাকসিন নিতে পারবেন কিনা, ওনার কিডনির প্রবলেম আছে। হ্যাঁ, না নেওয়ার কিছু নেই, কিন্তু আপনি আপনার নিজের ডক্টরের সাথে একবার পরামর্শ করতে হবে, কারণ কী কী ড্রাগস চলছে তার উপরে ডিপেন্ড করে। অনেকগুলো ড্রাগস আছে, স্পেশালি ব্লাড থিনার্স যেগুলো বলি আমরা, সেইগুলোর কেসে আমরা একটু পরে, মানে 2 দিন অফ রেখে বা 3 দিন অফ রেখে বলি ভ্যাকসিন দিতে, কিন্তু সেইগুলো আপনি নিজের ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন, কারণ এটা কাস্টমাইজ করতে হয় জিনিসটা। আমরা না কথা বলতে বলতে, গল্প করতে করতে প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি।
আপনি একজন ডাক্তার, আপনাকে ফ্রন্ট লাইনে গিয়ে কাজটা করতে হচ্ছে, আপনারা কতটা আশাবাদী কোভিডকে আমরা কত তাড়াতাড়ি মানে কিভাবে দূর করতে পারবো? মানে সত্যি কথা বলতে কি আমার খুব খারাপ লাগে শৈশবদের, মানে বাচ্চাদের শৈশবটা হারিয়ে যাচ্ছে। আমার জেনারেশনে অনেক বাচ্চারা রয়েছে, তাদের মধ্যে প্রথম কথা বাচ্চাদের শৈশব এই মুহূর্তে নেই, তারপরেও শিক্ষা ব্যবস্থা সবার আগে ধাক্কা খেয়েছে কিন্তু শিক্ষা ব্যবস্থা। আমাদের ভারতবর্ষের মতো প্রগতিশীল দেশ যেখানে মানে চাকাটা ঘোরার দরকার ছিল সেখানে চাকা বন্ধ, এবং শিক্ষা এবং স্বাস্থ্য এবং অর্থনীতি এই তিনটে ভীষণ ধাক্কা খেয়েছে। আশা নিয়েই জীবন, আর কি বলবো। আশা আছে, নিশ্চয়ই আশা আছে, এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি এরপরে এই লকডাউন খুলে যাচ্ছে, এটা মানে আমি নিজের পারসেপশন থেকে বলছি, এখন তো আবার সবাই খুব লুজ অ্যান্ড ল্যাক্স হয়ে গেছে, সবার ভয়ও চলে গেছে, যেহেতু নিউজে দেখিয়ে দিচ্ছি আমরা যে কোভিড মানে কমে যাচ্ছে, পিক কমে যাচ্ছে, তো সেই ভয়ের ব্যাপার, ভয় কমে যাচ্ছে, সেটাতে আবার সবাই লোকজন বাইরে বেরোতে লেগেছে। তো এবার চান্সেস তো আছেই আবার নেক্সট ট্রেন আসার বা আবার থেকে কোভিডটা পিক আপ নেওয়ার, সেটা তো চান্স আছে, কিন্তু আমাদেরকে সতর্ক থাকলে এবং ওই তিনটে জিনিস যদি আমরা মেনটেন করি তাহলে আমরা এই জিনিসটাকে ওভারকাম করতে পারবো, যেটা কোভিড বিহেভিয়ার বলছি। এক্স্যাক্টলি, ওটা যদি আমাদের মধ্যে থাকে। আর একবার আপনিও বলে দিন। আমি তো প্রত্যেক দিন সকাল থেকে জপে যাচ্ছি। হ্যাঁ, একদম। স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড ওয়াশ। স্যানিটাইজারের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ না পারলে তখন স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ করে আমি স্যানিটাইজ করি, সেটা করতে পারেন। হ্যান্ড ওয়াশ করলে স্যানিটাইজার দরকার হয় না, কিন্তু যেখানে এই যে বসে আছি কিছু করলাম তখন আমি স্যানিটাইজার ইউজ করলাম, কিন্তু ওয়ে দের ইজ আ বেসিন আর যেখানে একটা সাবান দেখতে পাবো সেখানে আমরা হাত, আর হাত এই বেকার এই চোখে মুখে না টাচ করা, খুব ইম্পর্টেন্ট। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বলছিলাম পার্বতী মাঝি বাঁকুড়া থেকে বলছিলাম। আরেকবার বলুন, টিভির ভলিউমটা মিউট করে। পার্বতী মাঝি বাঁকুড়া থেকে বলছিলাম। হ্যাঁ পার্বতী বাবু বলুন। হ্যাঁ, বলছিলাম যে ধরুন আমার দুটো ভ্যাকসিন নেওয়া হয়েছে 6 এপ্রিল লাস্ট ডোজ, 6 এপ্রিল আমি সেকেন্ড ডোজ নিয়েছিলাম, 6 এপ্রিল কোভিশিল্ড নিয়েছিলাম। 6 এপ্রিল আপনি কোভিশিল্ডের প্রথম ডোজ না সেকেন্ড ডোজ কোনটা নিয়েছেন? আমি কোভিশিল্ড নিয়েছিলাম, 6 এপ্রিল সেকেন্ড ডোজ দিলাম। হ্যাঁ, তারপরে কি হয়েছে? তারপর আমার এই যে মে মাসে 16 তারিখ জ্বর এসেছিল, মে মাসে 16 তারিখ জ্বর এসেছিল, হ্যাঁ জ্বর মানে আমার ওই জ্বরটা এরকম রাখছে করোনা পাড়া, মানে মাথা ধরা 10-15 শরীর হয়ে গেল, একটা পর্যন্ত মানে মাথা ধরা ভাবতে পারিনি আর কি, ওই জন্য বলছিলাম। মানে এখনো মাথা ধরা রয়েছে? হ্যাঁ, 15 শরীর হয়ে গেল, জ্বরটা নেই, জ্বরটা হচ্ছে 3 দিন ছিল, জ্বরটাই মে মাসে 16 দিন 3 দিন জ্বরটা ছিল আর কি। ঠিক আছে, আপনি টেস্ট করেছিল? হ্যাঁ, কোভিড টেস্ট করেছিলেন? হ্যাঁ, আমি দুটো দিন টেস্ট ম্যাডাম কিছু করেনি, টেস্ট কিছু করাইনি, কিন্তু করোনা পাড়া লাগছিল আর কি। ভ্যাকসিন নেওয়ার পরেও যদি কারো সিমটম থাকে তাহলে কোভিড হতেই পারে, কারণ এটা হ্যাঁ ফুল প্রুফ নয়। হ্যাঁ, এবং 2 সপ্তাহ আগেই হয়েছে ওনার, কিন্তু যেটা হয় যদি ভ্যাকসিন না নিত উনি তাহলে যে অ্যামাউন্ট অফ সিমটমস দেখা যেত তার থেকে অনেক কমের মধ্যে দিয়ে যাবে ভ্যাকসিনের জন্য। ওনার জ্বর হয়েছিল মাত্র 3 দিন ছিল, এটাই হয়তো বেশি দিন থাকতো বা আরো কোনো প্রবলেম হতো। মাথা যন্ত্রণা রয়েছে, এটার অনেক কারণ হতে পারে, নট নেসেসারিলি কোভিড। তো এটা একবার দেখিয়ে নিতে হবে, পরামর্শ নিয়ে নিতে হবে। বয়সের দিকে আচ্ছা, এই মাথা ব্যথার কি কোনো মানে গল্প আছে? মানে আমরা কোভিডের সঙ্গে কোভিডের বাইরে বেরিয়ে বলছি, আপনি বলেন মাথা ব্যথা হলে সবসময় যে কোভিড হবে তা না, একদম না। আর কি কি কারণে হতে পারে? হেডেক বিশাল অনেক কারণ হতে পারে, 1000 অফ রিজনস। তার মধ্যে সবচেয়ে কমন যেটা আমরা টেনশন হেডেক বলি, এরা দুপুর দিক থেকে শুরু হয়, বা সাইনাসের জন্য যে হেডেকটা হয়, মাইগ্রেন, এই জিনিসগুলো আছে। বিপি ব্লাড প্রেশার হাই হলে হেডেক হতে পারে। আর কোভিডের জন্য যেটা হয় যে ফিভার অ্যান্ড হেডেক, ফিভার অ্যান্ড একটা জেনারেলাইজড বডি এক থাকে, তার সাথে হেডেক হয়। সোর থ্রোটের জন্য একটা মানে সাইনাসের একটা কনজেশন আসে, তার জন্য একটা হেডেক হয় কোভিডের জন্য, কোভিডে বলছি। কিন্তু সেগুলো না থাকলেও আরও অনেক কারণ আছে যার জন্য আমাদের এই হেডেকটা হতে পারে। তো সেগুলো অন্যান্য একদম আলাদা, তবে অন্য টিউমার, ক্যান্সার এগুলো তো আছে, ব্রেন টিউমার, সেগুলো গুগল করলে সেগুলোই ফার্স্টে আসে, কিন্তু সেগুলো রেয়ার কজেস। সবচেয়ে মানে কমন কজ হচ্ছে মাইগ্রেন, টেনশন হেডেক বা অফিস হেডেক, তারপরে এই সাইনোসাইটিসের যে হেডেক হয়, এই সবগুলো এগুলো হচ্ছে কমনেস্ট। সুতরাং মাথা ব্যথা হলে একদম বেপরোয়াভাবে ফেলে রাখাটা একদম উচিত নয়। আমরা অনুষ্ঠানের প্রায় শেষে দাঁড়িয়ে বলি যে আমার একটাই কথা থাকে যে মেসেজ টুয়ার্ডস দ্য সোসাইটি আর হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু।
একটাই জিনিস, 3টে কোভিড বিহেভিয়ার উই হ্যাভ টু মেনটেন একদম ভালো করে, রিলিজিয়াসলি ফলো করলে যেমন আমরা প্রে করি বা নামাজ পড়ি, তেমন একদম রিলিজিয়াসলি যদি আমরা ফলো করি যে 3টে কোভিড বিহেভিয়ার, ওই মাস্ক, স্যানিটাইজেশন অর হ্যান্ড ওয়াশ অ্যান্ড ডিস্টেন্স, সেফ ডিস্টেন্স, এই 3টে নিজেদের বিহেভিয়ারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তাহলে আশা করি আগামী দিনে আমাদের ছেলেরা বেরোতে পারবে, ছেলেমেয়েরা বেরোতে পারবে, বা উইদিন 1 ইয়ার হয়তো আমরা জিনিসটাকে আরও কমপ্যাক্ট করে দিতে পারবো। এক্স্যাক্টলি, হ্যাঁ। আজকে স্কুল বিল্ডিংগুলো 1 বছরের উপরে বন্ধ পড়ে রয়েছে, বাচ্চাদের আওয়াজ নেই, বাচ্চাদের বুটের আওয়াজ নেই, সিঁড়িতে দেওয়ালের মধ্যে লেখালেখি নেই, সিঁড়ির কোনায় হাসি নেই, হ্যাঁ, লুকিয়ে পড়া নেই, এগুলো কিচ্ছু নেই। বাচ্চাদের টিফিন খেলায় প্লেগ্রাউন্ডগুলো হা হা করছে। তো এইটা ভাবছি স্কুলের বিল্ডিংয়ের কথা। আর ভাবুন তো, যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে না, বাড়িতে বসে রয়েছে, তার মা বাবার সঙ্গে সময় কাটছে, চাইল্ড সাইকোলজির উপরে ভীষণ এফেক্ট হচ্ছে। কেননা তারা বাড়িতে, আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি, এমন নয় যে জয়েন্ট ফ্যামিলি, তারা বাড়িতে বাবা মার কুটকাচালি শুনছে, হয় মায়ের সাথে বসে সিরিয়াল দেখছে, নইলে বাবার সাথে বসে সংখ্যা দেখছে কত মৃত, আর সারাদিন বাবা মার মধ্যে ঝগড়া হচ্ছে তাই শুনছে, নিজেদের মতো মোবাইলে তারা একটা সলিউশন বার করে নিচ্ছে। তো এটা তো বিহেভিয়ার হওয়া উচিত না একদমই। খাওয়া দাওয়াটা, এই বাচ্চাদের একটু মাইন্ড ফ্রেশের জন্য কী ধরনের খাওয়া দাওয়া বাবা মা কীভাবে অ্যারেঞ্জ করবেন, বা বাড়ির লোকেরাই বা কী খাওয়া দাওয়া করবেন? বাচ্চাদের হেলদি ফুড খুব ইম্পর্টেন্ট। বাইরের খাবার যত কম খাওয়া যায়, এখন এসে পিৎজা বার্গারের একটা আলাদা ক্রেজ আছে বাচ্চাদের মধ্যে, তো সেই জিনিসগুলো একদম অ্যাভয়েড করতে হবে। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদেরকে যেন একটা এক্সারসাইজের মাধ্যমে, মানে বিকেলবেলা হোক একটু খেলতে নিয়ে যাওয়া, ঠিক আছে, খেলতে বাইরে তো যেতে পারবেন, অ্যাটলিস্ট ঘরের ছাদে খেলতে গেল, বা ঘরের মধ্যেই একটা কিছু করে জায়গা করে ওকে খেলাতে হবে। এই জিনিসটা যেন বাচ্চাদের মধ্যে নেয়, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা খুব ইম্পর্টেন্ট। এবং ওদেরকে এই যে থার্ড ওয়েভটা বাচ্চাদের উপরে এফেক্ট ফেলবে, এর কারণটা কি ওদের ওই বাইরে বেরোচ্ছে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই, ইমিউনিটির ক্ষেত্রে কোথাও ল্যাক হচ্ছে? বাইরে বেরোচ্ছে না জন্য যেটা হচ্ছে, যদি একটা মানুষ সবসময় বাইরে বেরোয়, আর এই যে কোভিড যদি আমাদের মধ্যে কোভিড আসে অ্যাসিমটোম্যাটিক্যালি, আমরা যদি ওটাকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু একটু হলেও আমাদের বডির মধ্যে ইমিউনিটি হয়ে যায়। তো এই জিনিসটা বাচ্চাদের মধ্যে হয় না, কারণ বাচ্চা বেরোচ্ছেই না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে এই যে আমাদের ভ্যাকসিনেশনের যেগুলো, এখনও বাচ্চাদের আমরা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি, বাচ্চারা ভ্যাকসিনেটেড নয়। ভ্যাকসিনেশন তো অফকোর্স প্রিভেন্ট করে, অ্যাটলিস্ট সিমটমসটাকে প্রিভেন্ট করে। যদি ভ্যাকসিনেশন হওয়ার পরেও লোকের কোভিড হচ্ছে, কিন্তু তা বলে ভ্যাকসিনেশন ইজ নট আ ফেলিয়ার। তার জন্য যে আমাদের যতখানি সিমটম হওয়ার কথা ছিল সেটা কম হচ্ছে, ভেন্টিলেটরের রেট কম হচ্ছে, ফেটালিটি, এক্স্যাক্টলি, ফেটালিটি কমছে, মর্টালিটি কমছে, নো ডাউট। হ্যাঁ, ভ্যাকসিনেশন ইজ নট আ ফেলিয়ার, কিন্তু আমাদেরকে জিনিসটাকে সতর্ক হতে হবে এবং ভ্যাকসিনেশন নিতে হবে। আর বাচ্চাদের সেটা আমরা নিতে পারছি না, দিইনি এখনো অবধি, বাচ্চাদের ওপর তো কোনো ট্রায়াল হয়নি এখনো অবধি। তো সেই সব কেসেস, সেটাও ওয়ান অফ দ্য কারণ যে এই নেক্সট যে ওয়েভ আসবে বা নেক্সট যে স্ট্রেনগুলো আসবে, সেগুলো হয়তো বাচ্চাদেরকে বেশি অ্যাটাক করবে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সান্যালকে। ডক্টর পারিজাত সান্যাল, গাইনোকোলজিস্ট, আজকে ছিলেন আমাদের সঙ্গে, তার মূল্যবান সময়ের বেশ খানিকটা সময় দিলেন আপনার ভালো থাকার জন্য। আবার আগামীকাল ডক্টরস অন কল, ডক্টরস প্যানেলের এই অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সকলে, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।